আজকের গল্প অরণ্যা। গল্পকার মৌমিতা দাস। রোদ ঝলমলে একটা সকাল। উজ্জ্বল নীল আকাশে দলছুট কিছু মেঘের ঢেউ লেগেছে। চারদিকের ঘন সবুজ পাইন বনের মধ্যে নাম না জানা পাখিদের দিন শুরুর আলাপ কিচিরমিচির। পাথুরে জমির বুকের ভাঁজে ভাঁজে বয়ে যাচ্ছে ঋষি নদীর সুতোর মতো স্রোত, তারই ক্ষীণ কলকল শব্দ। দূরে পাহাড়ের দুধ সাদা শৃঙ্গ দেখা যাচ্ছে। বাতাসে যেন সঞ্জীবনীর মূল মন্ত্র। বুক ভরে নিঃশ্বাস নিলে যেন নশ্বর দেহের সব রোগ সেরে গিয়ে অমরত্বের চিরযৌবন প্রদান করে। সেখানেই একটা মাঝারি মাপের পাথরের ওপর বসলো অরণ্যা। ওর পায়ের কাছ দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদীর চোরা স্রোত। বহুদিনকার স্বপ্ন সত্যি হয়েছে ওর, তাই এখনো ঘোর লাগা চোখে চেয়ে আছে এই অপার্থিব স্বর্গীয় সুন্দরের দিকে। কিছুদিন আগেই অরণ্যা একটা কলেজে পড়ানোর চাকরি পায় শিলিগুড়িতে। মেইলটা পড়ে ওর দারুণ একটা অনুভূতি হয় শিলিগুড়ি নামটা দেখে। কিছু আশা না করেই ও অ্যাপ্লাই করেছিল এই কলেজটায়। ওরা ইন্টারভিউতে ডাকবে ভাবেনি প্রকৃতিপ্রেমী এই মেয়েটা। এক সপ্তাহ আগেই কাজে জয়েন করেছে অরণ্যা। অসম্ভব ভালো লাগার জায়গা এই পাহাড়। কবে থেকে ও স্বপ্ন বুনছে একদিন এই সুপ্রাচীনের সুরের মধ্যে হারিয়ে যাবে, খুঁজে পাবে ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া সেই বৌদ্ধ পণ্ডিতের জাতিস্বর প্রেমিকাকে, অথবা দেখা পাবে কোনো বলিষ্ঠ প্রেমিক অরণ্য দেবতার, যার মুখ সূর্যের আলো দিয়ে বোনা, যার গলার স্বর চাঁদের আলোর মতো শান্ত, সুন্দর, অথচ পাহাড়ের উচ্চতার মতো গম্ভীর। উইকেন্ডে তাই ও চলে এসেছে শিলিগুড়ি থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই স্বর্গীয় সুন্দর গ্রামে, যেখানে পাথুরে জমিতে ও নদীতে বহু যুগের প্রেম প্রবহমান। চারদিকের আবেগঘন বাতাবরণের মধুর তৃপ্তিতে অরণ্যা গা এলিয়ে দিল পাথরটার ওপর। নদী স্রোতের কলকল ধ্বনি, পাখিদের কিচিরমিচির আর বিশাল বিস্তৃত ওই নীল আকাশের গমগমে রাগিনী ওর শরীর মনের ওপর প্রশান্তি এনে দিল। চোখ মুদে এলো ওর। কে জানে কতক্ষণ ওভাবে ঘোরের মধ্যে ছিল। কাছেই পাইন বনের ভেতর মৃদু একটা গুঞ্জন আর অনেকের পদশব্দে ওর ঘোর কেটে গেল। তড়াক করে উঠে বসল। সূর্য মাথার ওপর উঠেছে ততক্ষণে। আওয়াজটা কিসের দেখতে গিয়ে ও পাইন বনের কাছে চলে গেল। জনা দশেক বৌদ্ধ ভিক্ষু চলেছে কি এক মন্ত্রোচ্চারণ করতে করতে, তারই গুঞ্জন রব উঠেছে এই দেবভূমিতে। সকলের গেরুয়া বসন ও উত্তরীয়, মুণ্ডিত মস্তক, কারো কারো হাতে আবার জপমালা। ভিক্ষুদের ওই মন্ত্রোচ্চারণ আর সুশৃঙ্খলিত পথ চলার আবেশে অরণ্যা অভিভূত হয়ে দাঁড়িয়ে রইল, যেন ও পৌঁছে গেছে একাদশ কি দ্বাদশ শতাব্দীতে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অরণ্যা। হঠাৎ শেষের ভিক্ষুটির দৃষ্টি ওর দিকে পড়ল। কয়েক মুহূর্তের জন্য অরণ্যার মনে হলো যেন ঝর্ণার জলে ওর মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে গেল। কিছু সময় পরেই ভিক্ষুদের মিছিল মিলিয়ে গেল বনের ভেতরে। অরণ্যা যেন স্থবির, কেউ যেন তাকে অবশ করে রেখেছে। একটা পাখির কর্কশ ডাকে ও সম্বিত ফিরে পেল। ছুটি কাটাতে এসে ও এই গ্রামের একটা বাড়িতেই থাকার বন্দোবস্ত করেছে, যাকে হোমস্টে বলে। সেখানে হোমস্টের মালিক লাসাং আর তার স্ত্রী গিনা ভীষণ সরল ভালো মানুষ তারা। একদিনেই অরণ্যাকে আপন করে নিয়েছে এই মধ্যবয়স্ক পাহাড়ি দম্পতি। ঘরে ফিরতেই গিনা হাসি মুখে ওকে বলল,
दीदी खाना तैयार है, आप फ्रेश हो लीजिए, हम खाना लगाते हैं। হাসি মুখে অরণ্যা আচ্ছা জি বলে চলে গেল দোতলার ঘরে। এসেই ও স্নানে গেল না, নরম পরিচ্ছন্ন বিছানায় গা এলিয়ে দিল। পাশ ফিরে জানলা দিয়ে তাকালো। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর উঁচু পাইন গাছের মাথা। আকাশের নীল যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। অরণ্যার মনটা বেশ ফুরফুরে লাগছে। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ল সেই বৌদ্ধ ভিক্ষুর সুতীক্ষ্ণ গম্ভীর দৃষ্টি, যা ধারালো তীরের মতোই বিঁধেছে ওর বুকে। এক ঝলক দেখলেই যাকে মনে রাখা যায় ভালোভাবেই। বলিষ্ঠ সুদর্শন যুবা পুরুষ, বয়স হয়তো 33 কিংবা 34 হবে। অরণ্যা দুপুরের খাওয়া সেরে লাসাংয়ের কাছে গেল। জিজ্ঞেস করলো এখানে কাছাকাছি কোনো মনেস্ট্রি আছে কিনা। লাসাংয়ের থেকে জানতে পারলো এখান থেকে প্রায় 20 মিনিটের হাঁটা পথ। কোনো মতে 5 মিনিট রেস্ট নিয়ে ও বেরিয়ে পড়ল। পরের দিন সকালে যেতেই পারত, কারণ দুপুর তো প্রায় পড়েই এসেছে, কিন্তু আর তো সময় নেই। কাল সন্ধ্যায় ফিরতে হবে ওকে। তার পরদিন থেকেই কলেজ, তাই ইচ্ছে থাকলেও থাকা যাবে না। হ্যাঁ, পরের উইকেন্ডে অবশ্য আবার আসা যাবে, তবে কালের ভরসায় ফেলে রাখতে অভ্যস্ত নয় 27 বছরের এই সুন্দরী তন্নি। তাই এই পড়ন্ত দুপুরেই ও মনেস্ট্রির খোঁজে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে একে তাকে জিজ্ঞেস করে শেষে পৌঁছে গেল বৌদ্ধ মন্দিরটার কাছাকাছি। গমগমে ঘণ্টার ধ্বনি ভেসে আসছে ভেতর থেকে। রাস্তা থেকে হাত দুই উঁচু পাথুরে জমিতে অবস্থান করছে প্রায় 200 বছর পুরনো এই বৌদ্ধ বিহার। মন্দিরের চত্বর মোটামুটি ভালোই প্রশস্ত। চারিদিকে পাথরের ইটের দেওয়াল, এক মানুষ সমান উঁচু। তার দুদিকে দুটো প্রবেশপথ। একটার কাছে গিয়ে দাঁড়াতেই চন্দন, কর্পূর আর কি এক মিষ্টি সুগন্ধের বাতাস ওকে স্বাগতম জানালো। মনের মধ্যে যেন দুন্দুভি বাজছে হাজার বছরের ওপার থেকে। বহু যুগের চেনা যেন কেউ হাতছানি দিচ্ছে রহস্যের দ্বার খুলবে বলে। ঘোর লাগা চোখে ও ভেতরে চলে গেল। অনেক ভিক্ষুরা সেখানে তাদের নিত্যকর্মে রত। প্রায় সব বয়সের লামা সেখানে আছে। অরণ্যার গভীর কালো চোখ জোড়া খুঁজছিল সেই দীপ্তময় পুরুষকে। অনেকক্ষণ না দেখতে পেয়ে চলে এলো মন্দিরটার বাইরে। প্রবেশপথের কাছে বাগানটায় গিয়ে একটু যেন মনমরা হয়ে দাঁড়িয়ে পড়ল, কারণ বেশি সময় তো থাকতে পারবে না সে এখানে। ঘণ্টাখানেক পরেই ঝুপ করে সন্ধ্যা নামবে পাহাড়ের এই লুকোনো সাধন পিঠে। কাজেই অরণ্যা বাগানের অর্কিড আর কিছু পাহাড়ি ফুল ঘুরে ঘুরে দেখছিল। সাদা রঙের কিছু কুচি কুচি ফুলের ঝাঁক ওর চোখে পড়ল। ভারী অদ্ভুত সুগন্ধ আসছে সেগুলো থেকে। ও যেন কয়েক সেকেন্ডের জন্য হারিয়ে গেল। নিচু হয়ে কয়েকটা ফুল তুলতে যাবে, এমন সময় মেঘমণ্ডিত স্বরে কে ওর পেছন থেকে বলে উঠল, तोड़िए मत, ये फूल भगवान बुद्ध के लिए है। অরণ্যা চমকে পেছন ঘুরে দাঁড়াতেই স্তম্ভিত হয়ে গেল। সকালবেলাকার সেই তেজময় মুখমণ্ডল, সেই গভীর তীক্ষ্ণ দৃষ্টি এখন আরও ভালো করে দেখা দিল, আরও কাছ থেকে। যেন পণ্ডিতি আভা মুখের দুধে আলতা রঙে রাঙা গোধূলি আলোর ছাপ ফেলেছে। হাতের আঙুল যেন শ্বেতপদ্মের পাপড়ি। অরণ্যা বাকরুদ্ধ হয়ে গেল সুন্দরের এই তেজস্বী রূপ দেখে। কি বলবে বুঝতে না পেরে ও বলল, না না, মানে ইয়ে मैं तो बस देख रही थी। এই শীতেও অরণ্যা বুঝল ওর গাল দুটো বেশ গরম হয়ে উঠেছে। কিছুক্ষণ সেই দীপ্তিমানকে দেখে সে চলে যাবার জন্য এগোতেই আবার সেই মেঘমন্ডিত স্বর ভেসে এলো, সন্ধ্যা होने को है, ये जगह रात में सही नहीं है।
আপ ঘর যাইয়ে। আদেশ মতো এক পা করে এগিয়ে গেল অরণ্যা গেটের দিকে। তাড়াতাড়ি ফিরছিল হোমস্টের দিকে। পাহাড়ি রাস্তা, সন্ধ্যা নামার পর সত্যিই গা ছমছমে। কিছু দূর গিয়েই লাসাংকে দেখতে পেল সে। তাকেই এগিয়ে নিতে এসেছে লাসাং। নিশ্চিন্তে ঘরে ফিরল অরণ্যা। রাতে কিছুতেই ঘুম এলো না। কেবল ওই তেজময় ভিক্ষুর মুখ প্রস্ফুটিত শ্বেত কমলের মতো জেগে রইল ওর চারপাশে। বেশ রোমান্টিক মন অরণ্যার। তাই বলে শেষে একজন লামার প্রেমে পড়ল? এও কি সম্ভব? আর সত্যিই তো, প্রেমে পড়ার মতোই দীপ্ত তিনি, দৃঢ় অথচ অসীম। এমন প্রেমিককেই তো সে চেয়েছে। কিন্তু তিনি একজন সন্ন্যাসী। যদি সাপ সাপান্ত করেন, ওরে বাবা, যদি মন্ত্র পড়ে ব্যাঙ কিংবা টিকটিকি বানিয়ে দেন, কি হবে? ধুর, কি সব ছাইপাঁশ ভাবছে সে। এসব কথা ওর মনের মধ্যে চলতে লাগলো রাত বাড়ার সাথে সাথে। প্রেমে কখনো পড়েনি ও আগে। ছোটবেলায় তুলতুলি দিদিকে দেখেছে প্রেমে কেঁদে ভাসাতো সে। সেই থেকে অরণ্যার ধারণা হয়েছিল প্রেম করলেই এসব কান্নাকাটি, যন্ত্রণা। কি দরকার বাবা এসব বোগাস প্রেম করার? বাবার বন্ধু অধীর কাকু খুব আসতেন আগে সপরিবারে ওদের বাড়িতে। অধীর কাকুর ছেলে বর্ষণ ওর থেকে প্রায় 3-4 বছরের বড়। খেলতে খেলতে শুধু ওকে বলতো, বড় হলে তোকেই বিয়ে করব, বুঝলি অরণ্য দেবী? ছোট্ট অরণ্যা না কুঁচকে বলতো, ইস, তুই ওই রিকুকে বিয়ে করগে যা, বলে হেসে লুটিয়ে পড়ত। রিকু ওদের পোষা বেড়াল ছিল। এসব মনে পড়তেই ও একা হেসে ফেলল। যাই হোক, লামার প্রেমে পড়বে এটা কখনো ভাবেনি অরণ্যা। কিন্তু মনটা এরকম অস্থির হয়ে থাকলে ও পড়াশোনা করবে কিভাবে, আর পড়াবেও বা কিভাবে? এটা কি ঠিক হলো? প্রেম একটা মানুষ কিংবা রিকুর মতো বেড়াল হলে আচ্ছা করে পিটিয়ে দিত ও। কিন্তু কি আর করার, এরকম হতচ্ছাড়াই হয় বোধহয় প্রেম। যেখানে সমস্যার পর্বত, সেখানেই সে নেচে নেচে যাবে। এসব এলোপাথারি ভাবতে ভাবতে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল অরণ্যা। ও স্বপ্ন দেখল পাহাড়ের উঁচু টিলায় মনেস্ট্রি নেই। সেই জায়গায় এক যোগী পুরুষ ধ্যান মুদ্রায় বসে আছেন। তার অর্ধোন্মিলিত চোখ, শরীর থেকে যে তেজস্বী আভা নির্গত হচ্ছে, তার আলোয় পাহাড়ি বন আলোকিত। কি কোমল সেই দিব্য আভা! তারই মধ্যে থেকে বেরিয়ে আসছে এক যুবতী তন্বী, হাতে তার শ্বেত পদ্মের মালা। সেই নারী ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সেই ধ্যানরত যোগীর দিকে, যেন বড়মাল্য পরাবে তার গলায়। তাই সেই নারী সলজ্জ, অধরে তার মৃদু হাসি। দূরে গমগমে ঘণ্টার ধ্বনি শোনা যায়। একটু বেলা করেই ঘুম ভাঙে অরণ্যার। ভোরের স্বপ্নের কথা ভেবে ওর শিহরণ জাগে। কোথায় যেন হারিয়ে যায় ও। তাও তাড়াতাড়ি ওঠে। অনেক কাজ, আজকেই ফেরা, গোছানো হয়নি কিছুই। আজ সে লাসাং আর গিনাকে যেন নতুন করে আবিষ্কার করলো। কি গভীর প্রেম ওদের মধ্যে! জনপদের কোলাহলের আড়ালে পাহাড়ের কোলে দুটি প্রেমিক প্রেমিকা নিজেদের প্রেম দিয়ে মুড়ে রেখেছে যেন। অরণ্যার মনটা খুশিতে ভরে গেল ওদের দেখে। আজ সন্ধ্যায় তাকে ফিরতে হবে। কাল থেকে কলেজ। চট করে রেডি হয়ে সকাল সকাল ও মনেস্ট্রির দিকে এগিয়ে গেল। মন্দিরে ঢোকার মুখে দাঁড়িয়ে ও দেখতে পেল সেই তেজময় লামা ফুল তুলছেন এক হাতে বেতের সাজি নিয়ে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। হঠাৎ সেই সন্ন্যাসীর চোখে চোখ পড়তেই ও হাসল একটু। সন্ন্যাসীও হেসে আবার ফুল তোলায় ব্যস্ত হয়ে গেলেন। অজানা এক আনন্দ নিয়ে ফিরে এলো অরণ্যা। কলেজে যায়, পড়ায়, কিন্তু কোনো কিছুতেই যেন মন নেই। পরের উইকেন্ডে বাড়ি যেতে হবে। নিজের পড়ালেখাও হচ্ছে না। সেই তেজময় ভিক্ষু সব সময় তার মন মস্তিষ্কে বিরাজ করছেন।
সন্ন্যাসীকে প্রেম নিবেদন করাটা কি ঠিক হবে? এর পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক বিবাদ করে সে নিজেই নিজের রাগের কারণ হয়ে উঠছিল। এদিকে সপ্তাহ শেষের পথে, বাড়ি ফিরতে হবে, কিন্তু যাবার আগে একবার তাকে বলতেই হবে যেভাবেই হোক, তারপর যা হবে ও সবটা বুঝে নেবে। তাই অরণ্যা একদিনের ছুটি নিয়ে ফের গেল লাসাং আর গিনার কাছে। দুপুর হলো পৌঁছতে। ওকে পেয়ে লাসাং আর গিনা খুব খুশি হয়েছে। অরণ্যা কোনো মতে দুপুরের খাওয়া দাওয়া সেরে রওনা হলো বৌদ্ধ বিহারের দিকে। পথে যেতে যেতে চোখে পড়ল গুচ্ছ গুচ্ছ সাদা ফুল। মিষ্টি গন্ধে রাস্তাটা ভরে আছে। অরণ্যা বুক ভরে নিঃশ্বাস নিল, সাথে সেই একগুচ্ছ সাদা সুগন্ধি ফুল তুলে নিল। গোলাপ নেই, এই সাদা ফুলেরাই তার প্রেমের অর্ঘ্য হোক। মনেস্ট্রিতে পৌঁছে অরণ্যা চারদিকে খুঁজতে লাগলো সেই শ্রীজ্ঞানকে। পেল না দেখা। সংকল্প ভেঙে যাবে ভেবে প্রায় কেঁদে ফেলেছিল। কোনো মতে সামলে নিয়ে অন্য একজন লামাকে তার কথা জিজ্ঞেস করে জানতে পারল তিনি গিয়েছেন এখান থেকে 10 কিলোমিটার দূরের একটা বিহারে কিছু কাজ সমাধা করতে। অরণ্যা যেন মুষড়ে পড়ল। ফুলগুলো হাতে নিয়ে একবার মনেস্ট্রির ভেতরে গেল। গমগমে ঘণ্টাধ্বনি আর চন্দন কর্পূরের সুগন্ধে বাতাসে পবিত্র শক্তি ভেসে বেড়াচ্ছে। ফেরার পথে অরণ্যা দেখা পেল তার দীপ্তময়ের। ক্লান্ত প্রায় হয়ে ফিরছেন পদব্রজে। হঠাৎ আনন্দকে মনে পড়ল। হ্যাঁ, রবি ঠাকুরের চণ্ডালিকার সেই আনন্দ, ক্লান্ত অবসন্ন পিপাসার্ত আনন্দ, যাকে জল দিয়েছিল চণ্ডালিনী প্রকৃতি আর এক ঝলকেই প্রেমে পড়েছিল। কিন্তু সেই প্রেম আনন্দকে দিয়েছিল অপার যন্ত্রণা। হঠাৎ অরণ্যার মাথার ভেতর সব কেমন ঝাপসা হয়ে আসতে লাগলো। সে কি প্রকৃতির মতো নিষ্ঠুর হবে এক সন্ন্যাসীকে প্রেম নিবেদন করে? পাপের ভাগী হবে এক স্নিগ্ধ পবিত্র সংসার ত্যাগী ভিক্ষুর কাছে প্রেম চাইবার ধৃষ্টতা করে? না না, এ কাজ কি অরণ্যা বসু মল্লিককে মানায়? যে একজন অধ্যাপিকা, নিজেকে সে এভাবে ভুলে গিয়েছিল। ছি ছি। তড়িৎ গতিতে এগিয়ে গেল অরণ্যা সেই তেজস্বী শ্রীজ্ঞানের কাছে। চোখে উষ্ণ স্রোত ঋষি নদীর মতো বইছে। এক নির্জন প্রান্তে একটি মেয়েকে একা দেখে একটু থমকে দাঁড়ালেন সন্ন্যাসী। ঠোঁটের কোণে অসীম উদারতার এক টুকরো হাসি। অরণ্যা কিছু বলতে পারল না। নিচু হয়ে একগুচ্ছ সাদা ফুল রাখল ভিক্ষুর পায়ের কাছে, যে ফুলগুলো ওর চোখের জলে ধৌত হয়েছে ইতিমধ্যে। প্রণম্যকে প্রণাম করে এক ছুট্টে চলে গেল সেখান থেকে। এক বুক তৃপ্তি নিয়ে বাড়ি ফিরছে অরণ্যা। সুদৃশ্য পাহাড়ি ঝর্ণাকে ওই নির্জন সুন্দর পাহাড়ের কোল থেকে তুলে এনে যদি ঘিঞ্জি লোকালয়ে বাস ট্রামের ভিড়ের মধ্যে বসিয়ে দেওয়া হয়, তবে তার সৌন্দর্য তো চোখে পড়বেই না, বরং তা মূর্তিমান একটা বিরক্তির কারণ হবে। যেখানকার যা তাকে ঠিক সেখানেই মানায়। তাই তো বলেছেন কবি, বন্যেরা বনে সুন্দর। অরণ্যা পাহাড় থেকে সমতলে আসার পথে এ কথাই চিন্তা করছিল। সত্যিই তো, কি অনুচিত কাজটাই না সে করতে যাচ্ছিল। সারা রাত 7-5 ভাবতে ভাবতে সকাল 8টা নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছল। সেখান থেকে ট্রেন পাল্টে আরও 2 ঘন্টার পথ পেরিয়ে তার বাড়ি। অলস গতিতে সে পাল্টি ট্রেনের প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছিল। ট্রেন আসার এখনও 20 মিনিট দেরি আছে। তাই সেদিকটায় গিয়ে দাঁড়িয়ে অনেক কিছু ভাবছিল ও। হঠাৎ ওর চিন্তার জাল ছিঁড়ে একটা বলিষ্ঠ পুরুষালী কণ্ঠ বলে উঠল, অরণ্যের দেবী কার চিন্তায় মগ্ন জানতে পারি? তুই, মানে তুমি? আরও প্রশ্ন করার আগে সেই সুদর্শন যুবকটি বলল, আজ্ঞে ম্যাডাম,
অধমের নাম বর্ষণ রায়, বিগত 2 ঘন্টা ধরে অপেক্ষারত আপনারই জন্যে। কোথাও যেন হারিয়ে যাওয়া একটা হাসি অরণ্যার ঠোঁটে এসে ধরা দিল। সেই দস্যি ছেলেটা আজ একজন সফল হার্ট স্পেশালিস্ট, হৃদয়ের ডাক্তার। অরণ্যা সেই গভীর আকাশ চোখের দিকে তাকিয়ে ভাবল, চারদিকটা কত জীবন্ত। তার কিছু বলার আগেই বর্ষণ রায় অরণ্যার একটা হাত ধরে হেসে বলল, বড় হয়ে গেছি অরণ্য দেবী, তাই অপেক্ষার নাম রেখেছি প্রিয়তমা। অরণ্যার চারপাশে ভিড়ের মধ্যে যেন ভায়োলিন বাজছে মনে হলো। কোথায় কোন বইয়ের পাতায় তলিয়ে গেল আনন্দ। দ্য বুদ্ধিস্ট লামা। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আরও নতুন গল্প শোনার জন্য আমাদের পাশে থাকবেন।